আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো এই প্যান্ডেমিকে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এসএসসি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। আমরা গত ভিডিওতে অর্থাৎ পর্ব একে বলেছিলাম কোষ কি, কোষের প্রকারভেদ, কোষের আকার আকৃতি ও গঠন এবং আমরা সার্বিকৃত কোষের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। সার্বিকৃত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো, একটি সার্বিকৃত উদ্ভিদ কোষের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি কোষ প্রাচীর আর একটি হচ্ছে প্রোটোপ্লাজম। তো আজকে আমাদের আলোচনা মেইন টপিকসগুলো দেখো, এটা হচ্ছে কি প্রোটোপ্লাস্ট, এরপর প্রোটোপ্লাজমে আমরা প্রোটোপ্লাজম নামের মিনিং জানবো, তারপর প্রোটোপ্লাজমের সংজ্ঞা এবং এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বা নামকরণ করেন, এরপর এর বৈশিষ্ট্য এবং এর অংশগুলো প্রোটোপ্লাজমের, এরপর জানবো আমরা কোষঝিল্লি নিয়ে, এরপর আছে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের একটা অর্গানেলস মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকের ভিডিওটিতে আমরা জানবো। তো প্রথমত আসে প্রোটোপ্লাস্ট নিয়ে। হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট? কোষ প্রাচীরের নিচে সমুদয় পদার্থ প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। সাপোজ তোমরা যদি এটাকে একটা কোষ মনে করো, এটা উদ্ভিদ কোষ, সাপোজ এগুলো মনে করো সাইটোপ্লাজম, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে যে কোষ প্রাচীর, তো দেখো কোষ প্রাচীরের নিচে সমুদয় পদার্থ প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। কোষ প্রাচীরের নিচে কিন্তু এই দেখো, এটা হচ্ছে কোষ প্রাচীরের নিচে, দেখছো এখানে যে কালো অংশগুলো আছে সবগুলো হচ্ছে একত্রে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। নীল অংশগুলো কিন্তু প্রোটোপ্লাস্টের অংশ না। এই যে নীল অংশের নিচে যে কালো অংশগুলো আছে সবগুলো হচ্ছে কি একত্রে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। আমি এটা মুছে দিচ্ছি। আবার দেখো, প্রোটোপ্লাস্টের হচ্ছে যে দুইটি অংশ থাকে, প্রোটোপ্লাস্ট দুটি অংশে বিভক্ত। একটাকে বলা হয় সজীব উপাদান, আরেকটিকে বলা হয় নির্জীব উপাদান। এই সজীব উপাদানের আরেকটা নাম হচ্ছে কি জানো? এটা হচ্ছে যে প্রোটোপ্লাজম। তারপর এটা আরেকটা নাম হচ্ছে অপ্রোটোপ্লাজমীয় উপাদান। তো দেখো, প্রোটোপ্লাস্ট হচ্ছে কি কোষ প্রাচীরের নিচে সমুদয় পদার্থ প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। প্রোটোপ্লাস্টের দুটি অংশ থাকে, একটা হচ্ছে সজীব উপাদান বা প্রোটোপ্লাজম, আর একটা হচ্ছে নির্জীব উপাদান বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। সো আমরা হচ্ছে আজকের ভিডিওটিতে প্রথমে প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করব। আমাদের এসএসসি জীববিজ্ঞান বই যেহেতু এটির কোনো আলোচনা নেই, তাই আমরা এটি নিয়ে কোনো আলোচনা করব না। এবার আসো প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজম দেখো, প্রোটোপ্লাজমকে আমরা যদি ভাঙি তাহলে দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে প্রোটো আর একটা হচ্ছে প্লাজম। হোয়াট ইজ প্রোটো? প্রোটো আসলে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এটা কি ওয়ার্ড? এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আদি। আমরা যেমন আদি কোষের ক্ষেত্রে পড়েছিলাম না প্রোক্যারিওটিক সেল। সো প্রোক্যারিওটিক সেলকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে সেটা হচ্ছে প্রোটোসেল। এই প্রোটো হচ্ছে এটাই, দেখছো এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আর এর অর্থ হচ্ছে আদি। এরপর আসে হচ্ছে প্লাজম। এটা হচ্ছে আসলে একটা গ্রিক ওয়ার্ড। এটা কি? এটা আসলে একটা গ্রিক ওয়ার্ড আর এটার মিনিং হচ্ছে যে কি সংগঠন বা বস্তু। এখন সংগঠন বা বস্তু কেন? দেখো, একটা সংগঠনে কিন্তু একটা মানুষ থাকে না, একটা সংগঠন হচ্ছে অনেকগুলো মানুষের সমন্বয়ে তৈরি। সো প্লাজমের ক্ষেত্রেও কিন্তু একটা উপাদান দিয়ে তৈরি হয় না, প্লাজমে কিন্তু অনেক উপাদান থাকে।
অর্গানিক সাবস্টেন্সও যেমন থাকে, ইনঅর্গানিক সাবস্টেন্সও থাকে। সংগঠনের ক্ষেত্রে একজন নেতা থাকে, ঠিক আছে, যে সংগঠনটাকে পরিচালনা করে। তো তোমরা যদি কোষের ক্ষেত্রে দেখো, কোষের নেতা বলতে পারবো আমরা কাকে? নিউক্লিয়াসকে। সো এটা হচ্ছে কি? সংগঠন বা বস্তু, প্লাজম। এর জন্য প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমের মিনিং হচ্ছে যে, প্রোটো অর্থ ল্যাটিন, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ আদি, এবং প্লাজম হচ্ছে যে একটা গ্রিক ওয়ার্ড, এর অর্থ সংগঠন বা বস্তু। সো প্রোটোপ্লাজমের অর্থ হচ্ছে যে আদি সংগঠন বা বস্তু। প্রোটোপ্লাজম মিন্স আদি সংগঠন, আদি সংগঠনই বলতে পারো, আদি সংগঠন বা বস্তু, আদি সংগঠন বা আদি বস্তু। তো আমরা প্রোটোপ্লাস্ট নিয়ে আলোচনা করলাম, প্রোটোপ্লাজমে ওয়ার্ড মিনিং। এবার হচ্ছে আমরা ডেফিনিশনটা নিয়ে একটু আলোচনা করব। আমি ডেফিনিশনটা একটু বোর্ডে লিখে দিচ্ছি, অর্থাৎ সংখ্যাটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু বোর্ড থেকে দেখে দেখে তোমরা নোট খাতায় তুলে ফেলো। তো দেখো সংজ্ঞাটা আমি বলছি। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলিনে অর্ধতরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। আবার বলি, কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলিনেই অর্ধতরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। এবার আমরা আসি বিজ্ঞানীদের ক্ষেত্রে। কোন বিজ্ঞানী এই প্রোটোপ্লাজম নামটা দেন? আচ্ছা, বিজ্ঞানীর নামটা লিখি। বিজ্ঞানী পার্কিনজে 1940 সালে, কত সালে? 1940 সালে বিজ্ঞানী পার্কিনজে 1940 সালে এই প্রোটোপ্লাজম নামকরণ করেন। এই প্রোটোপ্লাজম যে নামকরণ দেখতেছো, প্রোটোপ্লাজম ওয়ার্ডটা, এটা কিন্তু 1940 সালে এই বিজ্ঞানী পার্কিনজে কিন্তু নামকরণটা করেন। এরপর তোমাদের আরেকজন বিজ্ঞানী সম্পর্কে জানা উচিত, তার নাম হলো বিজ্ঞানী হ্যাক্সলে। বিজ্ঞানী হ্যাক্সলে। যদিও আমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ে অতটুকু নাই, কিন্তু জেনে রাখতে ক্ষতি কি। বিজ্ঞানী হ্যাক্সলে হচ্ছে, দেখো উনি কিন্তু প্রোটোপ্লাজম নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেটা হচ্ছে যে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এই সেম কথাটা হচ্ছে তোমরা হচ্ছে যে আমাদের জীববিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় পরিবহন অধ্যায়ে তুমি এই কথাটি পাবে। এটা হচ্ছে যে প্রোটোপ্লাজম হলো বিজ্ঞানী হ্যাক্সলে বলেন প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ ফিজিক্যাল বেসিস। তো আমি একটু আবার বলে যাচ্ছি, কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ বর্ণহীন এবং জেলির নেই অথবা জেলির মতো অর্ধতরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। বিজ্ঞানী পার্কিনজে 1940 সালে এই প্রোটোপ্লাজম শব্দটি করেন, অর্থাৎ শব্দটি নামকরণটি তিনি করেন।
আর বিজ্ঞানী হ্যাক্সলে বলেন প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। এবার হচ্ছে আমরা প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য জানবো। তোমরা একটা কাজ করবে, এই আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা একটু নোট করে ফেলিও, আর যদি নোট করাও যদি তোমাদের সম্ভব না হয় তাহলে অন্তত রাফটা করে ফেলিও, তাহলে দেখা যাবে পড়াগুলো তোমার মাথায় একদম সেট হয়ে গেছে। এখন আমরা ডেফিনিশনটা জানলাম কি, তারপর সায়েন্টিস্টের নামটা জানলাম। এবার আমরা আসি ফিচারসের ক্ষেত্রে। ও হ্যাঁ, প্রোটোপ্লাজম হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমে পানি থাকে কতটুকু দেখো। প্রোটোপ্লাজমে 70 to 90% পানি থাকে। কত থেকে কত শতাংশ? 70 to 90% পানি থাকে। এটা কিন্তু যাতে কোনো ভুল না হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, 70 to 90%। অনেক সময় কি হয় জানো তোমরা, হচ্ছে যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ আর সাইটোপ্লাজমে পানির পরিমাণ নিয়ে তোমরা কিন্তু কি একটা তালগোল ফাঁকে ফেলো। সাইটোপ্লাজমে কতটুকু থাকে সেটা একটু বলে নিই। সাইটোপ্লাজমে পানির পরিমাণ হচ্ছে যে 65 থেকে 96%। ওকে, তোমরা কিন্তু এখানে তালগোল ফাঁকে ফেলিও না। দেখো, প্রোটোপ্লাজমে পানি থাকে কত? 70 to 90%, আর সাইটোপ্লাজমে পানি থাকে 65 to 96%। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এখন বিজ্ঞানী হ্যাক্সলে যে কথাটি বলছেন যে কি, প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। ভৌত ভিত্তি কেন? জীবনেরই বা কেন? আমরা জানি পানির অপর নাম কি? পানির অপর নাম হচ্ছে জীবন। আর প্রোটোপ্লাজমের ক্ষেত্রে দেখা যায়, প্রোটোপ্লাজমে যদি পানির পরিমাণ কমে যায়, অর্থাৎ যদি পানি স্বল্পতা হয়, সাপোজ এটা একটা কোষ প্রোটোপ্লাজম, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম, আর এখানে হচ্ছে পানি আছে, ঠিক আছে, এখানে 70 to 90% পানি আছে। সাপোজ কোনো কারণে কি পানির পরিমাণ কমে গেল, আমি মনে করো, হ্যাঁ দেখো পানির পরিমাণ অনেকগুলো কমে গেছে, এখন কোষটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে। আগে হচ্ছে ছিল যে এতটুকু, কিন্তু এখন হয়ে গেছে এতটুকু, অর্থাৎ কোষটা সংকুচিত হয়ে গেছে। এখন যখন একদম পানির পরিমাণ কমে যাবে, সাপোজ লেস দেন 5% চলে আসছে, তখন দেখা যাবে কোষটা মৃত্যুবরণ করছে। কারণ হচ্ছে যে আমরা একমাত্র প্রোটোপ্লাজমের কারণেই লিভিং সেল কথাটা বলি। লিভিং সেল অর্থাৎ জীবকোষ। কোষকে সজীব বলা হয় কেন? আমরা যে কোষ প্রোটোপ্লাজমের সংজ্ঞার ক্ষেত্রে যে বলছি, কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, বর্ণহীন এবং জেলির ন্যায় অর্ধ তরল এবং কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। সজীব পদার্থ কেন বলছি? কারণ পানি হচ্ছে যে এটাকে সজীব রাখে। এটি পানি ছাড়া হচ্ছে যে প্রোটোপ্লাজম বাঁচতে পারে না, ঠিক আছে। এজন্য পানিকে ফ্লুইড অফ লাইফও বলা হয়। আর প্রোটোপ্লাজমের একটা প্রোটোপ্লাজম বেঁচে থাকার একটা অপরিহার্য উপাদান হচ্ছে পানি, এবং এটা থাকতে হবে 70 to 90% মধ্যে। আর এটার পরিমাণ যখন কমতে শুরু করবে তখন কি হবে? এই সংকুচিত হয়ে যাবে এবং এক পর্যায়ে কোষটি মৃত্যুবরণ করবে। এবার আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। প্রোটোপ্লাজম হচ্ছে কি দেখো, এটি দানাদার। বর্ণহীন এবং জেলিন নেই বা থকথকে জেলিন নেই বলতে পারো। আমাদের বই দেওয়া আছে থকথকে জেলিন নেই, থকথকে জেলিন নেই বা জেলিন নেই, অর্ধতরল বলতে পারো। আমি এটা বললাম কি, প্রোটোপ্লাজমে প্রথমে 70 to 90% পানি থাকে, আর পানির অপর নাম যেহেতু জীবন, তাই এটাকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তারপর হচ্ছে এটি দানাদার, বর্ণহীন এবং থকথকে জেলির মতো। এখন বর্ণহীন কেন? কারণ আমরা জানি কি, পানি কি কোনো রং আছে? পানি কোনো রং নেই। পানি হচ্ছে যে বর্ণহীন, সো এটাও বর্ণহীন। কিন্তু এটা হচ্ছে অস্বচ্ছ। একটি বিষয় মনে রাখবা, এটা হচ্ছে কি অর্ধস্বচ্ছ, অস্বচ্ছ না, অর্ধস্বচ্ছ। এটি অর্ধস্বচ্ছ। তারপর আরেকটি বিষয় হচ্ছে এটা হচ্ছে আঠালো। অর্ধস্বচ্ছ, আঠালো।
এখন কথা হলো এটি পুরোপুরি স্বচ্ছ হলো না কেন? আমরা জানি পানি হচ্ছে কি পুরোপুরি ট্রান্সপারেন্ট, কিন্তু এটা অর্ধস্বচ্ছ কেন? কারণ হচ্ছে যে প্রোটোপ্লাজমে যে শুধু পানি থাকে সেটা কিন্তু না। প্রোটোপ্লাজমে আমরা জানি অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্সও থাকে, তারপর সাইটোপ্লাজমিক অর্গানেলস থাকে, নিউক্লিয়াস থাকে, ইত্যাদি থাকে। সো এই কারণে এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, এটা পুরোপুরি স্বচ্ছ না এবং কিছুটা আঠালো, কারণ ইনঅর্গানিক সাবস্টেন্স যেহেতু আছে এটি আঠালো। তারপর 3 নং দেখো, 3 নং হচ্ছে যে পরিবেশের প্রভাবে, পরিবেশের প্রভাবে প্রথমে লিখো পরিবেশের প্রভাবে পরিবেশের প্রভাবে প্রোটোপ্লাজমে একটা বিচিত্র রকমের ঘটনা ঘটে। কি ঘটে দেখো, পরিবেশের প্রভাবে প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে রূপ নিতে পারে, অর্থাৎ জেলি থেকে তরলে পরিণত হতে পারে, আবার তরল থেকে জেলিতেও পরিণত হতে পারে। এটা কিসের প্রভাবে? পরিবেশের প্রভাবে প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে রূপান্তরিত হতে পারে, আবার তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। আমি আবার বলছি, প্রোটোপ্লাজমে 70 to 90% পানি থাকে। এটি দানাদার, বর্ণহীন, কারণ পানি বর্ণহীন, এবং থকথকে জেলির মতো অর্ধস্বচ্ছ। অর্ধস্বচ্ছ হওয়ার কারণ হচ্ছে যে এখানে যেহেতু অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে তাই, এবং এটি আঠালো। পরিবেশের প্রভাবে প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে রূপান্তরিত হতে পারে, আবার তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। তো আমরা 3টা বৈশিষ্ট্য জানলাম, এবার আমরা আসি চতুর্থ বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য কি? আমরা যেহেতু বলেছিলাম প্রোটোপ্লাজমে পানি ছাড়াও বিভিন্ন অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে, তাই এটার আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, অর্থাৎ পানির চেয়ে একটু ঘন। কি এটা? প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব, প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। তারপর দেখো, প্রোটোপ্লাজম হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ বা ত্যাগ করতে পারে। প্রোটোপ্লাজম অবিশ্রবণ প্রক্রিয়া, কোন প্রক্রিয়া? অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ বা ত্যাগ করতে পারে। দেখো, প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, কারণ এখানে প্রোটোপ্লাজমে যে শুধু পানি থাকে সেটা না, অন্যান্য উপাদান যেহেতু থাকে, জৈব অজৈব উপাদান থাকে, তাই এটার আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, আর অর্থাৎ পানির চেয়ে একটু ঘন। আর প্রোটোপ্লাজম অবিশ্রবণ প্রক্রিয়ায়, প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায়? অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ বা ত্যাগ করতে পারে। এবং অবিশ্রবণ প্রক্রিয়া সম্পর্কে আমরা সবাই জানি। সো দেখো, এগুলো ছিল হচ্ছে যে কি প্রোটোপ্লাজমের 5টি বৈশিষ্ট্য। আমি আরেকবার বলছি, প্রোটোপ্লাজমে 70 to 90% পানি থাকে। তারপর দ্বিতীয়ত, এটি দানাদার, বর্ণহীন, জেলি নেই, অর্ধতরল। তারপর হচ্ছে যে কি অর্ধস্বচ্ছ ইত্যাদি। তারপর 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রোটোপ্লাজম পরিবেশের প্রভাবে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে তোমাকে। তুমি শুধু যদি লিখে দাও জেলি থেকে তরল, তরল থেকে জেলি, তাহলে সেটা তোমাকে অবশ্যই বলতে হবে প্রোটোপ্লাজম পরিবেশের প্রভাবে কি জেলি থেকে তরলে রূপান্তরিত হতে পারে, আবার তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। তারপর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে কি প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, যেহেতু এখানে অনেক রকমের পানি ছাড়া অন্যান্য উপাদান থাকে, তাই এটি পানির চেয়ে একটু ঘন। আর প্রোটোপ্লাজম অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ বা ত্যাগ করতে পারে। এখন দেখো, আমরা বৈশিষ্ট্য জানলাম, এবার হচ্ছে টাইপস। আমরা জানি প্রোটোপ্লাজম হচ্ছে যে কি 3টি ভাগে বিভক্ত, 3টি অংশ থাকে আসলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 3টি অংশ থাকে, কি কি দেখো। একটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন,
আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, প্রোটোপ্লাজম তিনটি অংশে বিভক্ত, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা হচ্ছে এখন এই প্লাজমা মেমব্রেনটা নিয়ে একটু আলোচনা করব। এখন দেখো, আমরা হচ্ছে প্রোটোপ্লাস্ট নিয়েও আলোচনা করেছি, প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করেছি, এখন প্লাজমা মেমব্রেন নিয়ে আলোচনা করব। প্লাজমা মেমব্রেনটা দেখো, এখন এখানে প্রথম শব্দটা আছে প্লাজমা। এটা এই প্লাজমা কিন্তু প্লাজমার তো কিন্তু আবার রক্তরস, সো তুমি কিন্তু রক্তরসের আবরণী বললে হবে না, রক্তরসের ঝিল্লি বললে হবে না। প্লাজমা নামটা শুনলে প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রথমত প্লাজমা নামটা শুনলে মনে করবা এটা সাইটোপ্লাজমের কথা বলা হচ্ছে। সাইটোপ্লাজম, ওকে। সাইটোপ্লাজমকে ঘিরে যে আবরণী থাকে সেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। এরপর দেখো এটা কে এই নামকরণটা কে করেন দেখো, বিজ্ঞানী কার্ল নাগেলি। বিজ্ঞানী কার্ল নাগেলি। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, বিজ্ঞানী CARLNAGELI। বিজ্ঞানী কার্ল নাগেলি কত সালে আবিষ্কার করেন, কত সালে নামকরণ করেন, উনি 1855 সালে এই প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। প্লাজমা মেমব্রেন দেখো, বিজ্ঞানী কার্ল নাগেলি 1855 সালে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। এখন হচ্ছে যে আমরা জানি প্লাজমা মেমব্রেনকে বিভিন্ন নামে ডাকা হয়, সে নামগুলো আমি একটু লিখে নিচ্ছি। প্রথমত বলা হয় এটাকে প্লাজমা, প্লাজমা লেমা, কি বলা হয় প্লাজমা লেমা, তারপর আবার প্লাজমা মেমব্রেন, তারপর প্লাজমা ঝিল্লি, প্লাজমা ঝিল্লি বা পর্দা। তারপর দ্বিতীয়ত এটাকে কোষ, এটাকে কি বলা হয়, কোষ ঝিল্লি বলা হয়, আবার কোষ বা সেল মেমব্রেন বলা হয়। কি বলা হয়, সেল মেমব্রেনও বলা হয়। তারপর কোষ পর্দাও বলা হয়। প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, আবার প্লাজমা ঝিল্লি বা পর্দা, কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, কোষ পর্দা। তারপর হচ্ছে এটাকে বলা হয় বায়ো মেমব্রেন, বায়ো মেমব্রেন। তারপর এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন, ইউনিট মেমব্রেন বা একক পর্দা। ইউনিট মেমব্রেনের বাংলা অর্থ কি, একক পর্দা, একক পর্দা। বায়োমেমব্রেন মানে কি, বায়োমেমব্রেন মানে কি সজীব পর্দা, বায়োমেমব্রেন মানে হলো সজীব পর্দা। তারপর এটাকে বলা হয় আবার দ্বিস্তরী পর্দা, দ্বিস্তরী পর্দা। আমরা কি কি টার্ম জানলাম, একটা বলা হয় কি দেখো প্লাজমা লেমা বলা হয়, প্লাজমা মেমব্রেন বলা হয়, প্লাজমা ঝিল্লি বা পর্দা বলা হয়, কোষ ঝিল্লি বলা হয়, সেল মেমব্রেন বলা হয়, কোষ পর্দা বলা হয়, বায়ো মেমব্রেন বলা হয়, ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলা হয়, দ্বিস্তরী পর্দা বলা হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের এসএসসি বইয়ে নাই, ওটা হচ্ছে এইচএসসি বইয়ে পাওয়া গেলে, এইচএসসি ভুটানের ফার্স্ট চ্যাপ্টারে পাবে, সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, কি কি দেখো, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, প্লাজমা ঝিল্লি বা পর্দা, কোষ ঝিল্লি, সেল মেমব্রেন বা কোষ পর্দা, বায়ো মেমব্রেন, ইউনিট মেমব্রেন, দ্বিস্তরী পর্দা, ফসফোলিপিড বাইলেয়ার। আমি এখন এগুলো মুছে দিচ্ছি, এগুলো কিভাবে কি হয় সেটা আমি একটু আলোচনা করব। সাপোজ
অংশুর কাছে অনেকগুলো স্বর্ণ আছে। অংশুর কাছে কি আছে? অংশুর কাছে হচ্ছে স্বর্ণ আছে। তো অংশ হচ্ছে এই ঘরে থাকে, এটা যদিও ঘরের মতো লাগতেছে কিনা আমি জানি না, ঘর হয়েছে কিনাও জানি না। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অংশুর বাড়ি। কার বাড়ি? এটা হচ্ছে অংশুর বাড়ি। অংশুর হচ্ছে কিছু স্বর্ণ আছে, তো সে চাই স্বর্ণগুলো এখানে লুকিয়ে রাখতে, সে স্বর্ণগুলো রাখছে। তো এখন চাই সে এই বাড়িটাকে কি মানুষ থেকে আড়াল করে দিতে। কি চাই? সে চায় যাতে মানুষটা তার এই বাড়িটা, সুন্দর বাড়িটা, যাতে মানুষটা যাতে তার এই সুন্দর বাড়িটা না দেখে। তাই সে কি করছে? একটা কাপড় দিয়ে এই বাড়িটাকে আবৃত করে দিছে। কি দুষ্টু দুষ্টু! তো দেখো, একটা কাপড় দিয়ে সে এটাকে আবৃত করে দিছে। আমরা কি জানি কাপড় হচ্ছে কি? কাপড় হচ্ছে পাতলা হয়। কাপড় পাতলা নাকি দেয়াল পাতলা? অবশ্যই কাপড় পাতলা। হ্যাঁ, আরেকটি বিষয়, এটা হচ্ছে কি? দেখো, এটা হচ্ছে অংশুর বাড়ি, এটা হচ্ছে একটা প্রাচীর। ওকে, এটা হচ্ছে দেয়াল। ওকে, এটা হচ্ছে ইটের দেয়াল। এটা কিসের দেয়াল? এটা হচ্ছে ইটের দেয়াল। দেখছো কি পরিমাণ নিরাপত্তা দিছে? আমরা কি কি বললাম দেখো, এটা হচ্ছে একটা ইটের দেয়াল বা প্রাচীর, এটা হচ্ছে অংশুর বাসা, অংশুর বাড়ি, আর এটা হচ্ছে কি? একটা পর্দা। ঠিক আছে? ও কি করছে? অংশ কি করছে? ওর যেহেতু এখানে স্বর্ণ রাখছে, তো ও চাচ্ছে ওর বাড়িটাও যাতে কি মানুষ না দেখুক। মানুষ না দেখার জন্য কি করছে? ও একটা পর্দা দিয়ে আবৃত করে দিছে। তখন আমরা কি কাপড়ের ক্ষেত্রে কি জানি? কাপড় হচ্ছে কি শক্ত নাকি পাতলা হয়? অবশ্যই পাতলা হয়। কাপড় কি হয়? কাপড় হচ্ছে পাতলা হয়। এখন কাপড়টা কি দেয়ালের তুলনায় পুরু নাকি সূক্ষ্ম? অবশ্যই সূক্ষ্ম, কারণ আমরা জানি দেয়ালগুলো অনেক মোটা হয়, ইটের দেয়াল অনেক মোটা হয়। কিন্তু তুমি যদি কাপড় ধরে দেখো, সাপোজ এটা হচ্ছে কাপড়, কাপড়টা ধরে দেখলে দেখো এটা কিন্তু কি খুব চিকন। দেখছো, এটা পাতলা, খুব চিকন, অর্থাৎ সূক্ষ্ম। আমরা তো চিকন লিখবো না, আমরা লিখবো কি? সূক্ষ্ম। পুরু অথবা সূক্ষ্ম, এটা হচ্ছে সূক্ষ্ম। কারণ তোমরা দেখতেছো কাপড়টা কি সূক্ষ্ম। তারপর একটা বিষয় দেখো, কাপড়টাকে আমরা টানলে দেখো স্থিতিস্থাপক, অর্থাৎ ইলাস্টিসিটি আছে। এটা হচ্ছে কি? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। আমরা তিনটা টার্ম পাইছি। কি কি দেখো? প্রথমত, অংশ যে, মনে করো অংশ এই কাপড়টা দিয়ে ওর বাড়িটা ঢেকে রাখছে যাতে মানুষরা না দেখে। তো এই কাপড়টা হচ্ছে কি? পাতলা। কাপড়টা সাধারণত পাতলাই হয়। আর কাপড়টা দেখো পুরু না, কাপড়টা হচ্ছে সূক্ষ্ম। তারপর হচ্ছে দেখো কাপড়টার মধ্যে ইলাস্টিসিটি আছে। আমি যদি টান দিই, এই দেখো ইলাস্টিসিটি আছে, স্থিতিস্থাপক। ইলাস্টিসিটি মানে কি? স্থিতিস্থাপক। এখন অংশুর বাড়ির এই দেয়ালটা নিয়ে একটু আলোচনা করি। ইটের প্রাচীর যেটা আছে ওর বাসার বাইরে, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে কি? পুরু। কারণ আমরা জানি ইট কি কখনো এবার এত সূক্ষ্ম হয়? ইট তো কখনো এত সূক্ষ্ম হবে না। ইট হচ্ছে কি? এত মোটা মোটা ইট হয়। সো দ্যাট মিনস ইট হচ্ছে পুরু। ইট কিন্তু কখনো পাতলা হয় না। ইট পাতলা হয়? ইট পাতলা হয় না। ইট হচ্ছে কি হয়? ভারী হয়, বা আমরা এখানে লিখবো কি? দৃঢ়। দৃঢ় এবং শক্ত। দৃঢ় এবং শক্ত। ঠিক আছে? তারপর লিখবো, আচ্ছা তুমি কি চাইলে ইটের দেওয়ালকে, সাপোজ মনে করো এখানে একটা দেওয়াল আছে, আমি দেওয়ালটাকে কি চাইলে ঠেলতে পারবো? অথবা আমি যদি ঠেলেও অথবা ভেঙে ছুড়ে মনে করো এক পাশে রেখে দিছি, দেওয়ালটা কি আগের জায়গায় চলে আসবে? যেমন আমরা কাপড়ের ক্ষেত্রে দেখো টান দিছি, আবার আগের জায়গায় চলে আসছে, অর্থাৎ ইলাস্টিসিটি আছে। কিন্তু দেওয়ালের ক্ষেত্রে কি এটা আছে? না। দ্যাট মিনস দেওয়ালটা স্থিতিস্থাপক না। এখন দেখো, এখন হচ্ছে আমরা জীববিজ্ঞানে চলে আসি। এই যে অংশ যে পর্দাটা দিছে না, এটা হচ্ছে আসলে একটা কোষ মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেন। আমরা জানি কি, তোমরা বইয়ে হচ্ছে কি জাস্ট এমনি মুখস্থ করে গেছো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হচ্ছে কি পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক। আমি একটু তোমাদের গল্পের মাধ্যমে মনে করে দেওয়ার চেষ্টা করলাম। তো কোষ মেমব্রেন অর্থাৎ সেল মেমব্রেনের ক্ষেত্রে প্রথমত যেটা, সেটা হচ্ছে সেল মেমব্রেন পাতলা হবে, এটা সূক্ষ্ম হবে, চিকন হবে।
অর্থাৎ খুব সূক্ষ্ম, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক অর্থাৎ ইলাস্টিসিটি আছে এটার মধ্যে। কিন্তু তুমি যদি কোষ প্রাচীরের কথা চিন্তা করো, এই যে আমি এখানে একটা প্রাচীরের কথা বললাম না, এটা কি প্রাচীর? অংশুদের বাড়ির দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করো তাহলে এটা কি ওর বাড়ির প্রাচীর। কিন্তু আমরা যদি বায়োলজির ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা হচ্ছে কি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি হয়? পুরু হয়, কারণ কোষ প্রাচীর তো সূক্ষ্ম হবে না, পাতলা হবে না, কোষ প্রাচীর পুরু। এবং কোষ প্রাচীর হচ্ছে দৃঢ়। কোষ প্রাচীর কি দৃঢ়, এটি হচ্ছে একই স্থানে অনড় থাকে। কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা এক স্থানে অনড় থাকে এবং কোষ প্রাচীরটা খুব শক্ত হয়। আমরা কোষ প্রাচীর নিয়ে বিগত ভিডিওটিতে আলোচনা করছিলাম, ওইখানে বলছিলাম কি 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 কারণে শক্ত হয়। তারপর কোষ প্রাচীর কিন্তু স্থিতিস্থাপক পর্দা না, সরি এটাকে আসলে পর্দা বলাটা ভুল হবে, এটা স্থিতিস্থাপক না। কারণ প্রাচীরটা, ও হ্যাঁ আরেকটি বিষয়, এই পর্দাটা হচ্ছে যে কি, এই যে অংশদের বাড়িতে যে পর্দা দেখতেছো না, ওটা হচ্ছে মাঝে মধ্যে বাতাসে নড়াচড়া করে। বাতাসে কি করে? নড়াচড়া করে। তো বাহির থেকে মানুষরা দেখে ভাবলো, হায় রে অংশদের বাড়িতে যে পর্দাটা আছে ওটা তো জীবন্ত। দ্যাট মিনস জীবন্ত লিখবো না, আমরা কি লিখবো? এটা সজীব। কিন্তু দেওয়াল কি নড়াচড়া করতে দেখছো? দেওয়াল কি বাতাসে নড়াচড়া করে? না, দেওয়াল নড়াচড়া করে না, তার মানে এটা অনড়। তো মানুষরা ভাবলো, তো আমরা যদি বায়োলজির দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তার মানে দেওয়ালটা হচ্ছে মৃত। অর্থাৎ আমরা আগের ভিডিওটিতে আলোচনা করছিলাম যে কি কোষ প্রাচীর হচ্ছে কি মৃত উপাদান দিয়ে তৈরি, মৃত বা জড় উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেল মেমব্রেন হচ্ছে সজীব। সেল মেমব্রেন সজীব কেন, এটা নিয়ে আরেকটা কথা বলি। এখন হচ্ছে আমরা একটু দর্শনের দিকে যাই, ফিলোসফির দিকে। আমরা হচ্ছে কেন বেঁচে আছি? আমাদের কোষে প্রতিনিয়ত, আমাদের দেহে প্রতিনিয়ত প্রাণ রাসায়নিক বিক্রিয়া করতেছে। তো এখন আমার দেহে শক্তি উৎপাদন হচ্ছে এবং যার ফলে আমি বেঁচে আছি। ঠিক একইভাবে হচ্ছে সেল মেমব্রেনের ক্ষেত্রেও কি, সেল মেমব্রেনের মধ্যেও প্রাণ রাসায়নিক বা অর্থাৎ বায়োকেমিক্যাল রিয়েকশন ঘটে। বায়োকেমিক্যাল রিয়েকশন ঘটার কারণে বিজ্ঞানীরা এটাকে বলে সজীব। ওকে, বিজ্ঞানীরা এটাকে কি বলে? সজীব। এই কারণে একজন বিজ্ঞানী এটার নামকরণ করছে কি বায়ো মেমব্রেন। কি নাম করছে? বায়ো মেমব্রেন। বায়ো অর্থ কি? বায়োস, বায়ু ওয়ার্ডটা আসছে কোথা থেকে? বায়োস থেকে। বায়োস অর্থ হচ্ছে কি জীবন। আমরা জীববিজ্ঞানে প্রথম অধ্যায়ে পড়ছিলাম বায়োস লজস, অর্থাৎ বায়োস অর্থ হচ্ছে জীবন, লজস অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ বায়োলজি অর্থ হচ্ছে কি জীবন সম্পর্কিত জ্ঞান। এই ক্ষেত্রে এটাতে যেহেতু কি প্রাণ রাসায়নিক কার্যাবলী করতেছে, তুমি যদি আমাদের আমাদের মানুষের দৃষ্টিকোণ থেকে, মানুষের দর্শন থেকে দেখো, দ্যাট মিনস ওর কিন্তু কি স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, ও নিজে নিজে কিন্তু এখানে রিয়েকশন করতেছে। ও যেহেতু রিয়েকশন করতেছে তাই আমি ওকে সজীব বলবো। তো বিজ্ঞানীরা এটাকে কি বলতেছে? বায়ো মেমব্রেন অর্থাৎ সজীব পর্দা। বায়ো হচ্ছে কি, এখানে সজীব বোঝাচ্ছে বায়ু দ্বারা, জীবন্ত তো শোনা যাচ্ছে না, জীবন্ত বলে না সচরাচর, বলা হয় কি সজীব। সজীব বায়ো মেমব্রেন অর্থ পর্দা বা ঝিল্লি, সজীব ঝিল্লি বা পর্দা। তো আশা করছি এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারছো। এবার আরেকটা বিষয়, বাইরে আরেকটা কথা বলি। অংশুর বাসায় এতগুলো স্বর্ণ আছে কিনা জানি না, আমি এটা জাস্ট কাল্পনিক গল্প বললাম। যদি স্বর্ণ থাকে সবাই আমরা অংশুর বাড়িতে যাব, স্বর্ণগুলো উদ্ধার করতে যাব। অংশ আমাদের বাগ দিতে পারে, সো আমরা যাব যদি থাকে আর কি। এখন আসি হচ্ছে যে আমাদের বইয়ে একটা জায়গায় বলা হয়েছে কোষ প্রাচীর নাকি দ্বিস্তরী পর্দা। কয় স্তরী পর্দা? দ্বিস্তরী পর্দা। ঠিক আছে, আমরা বইয়ে এটা পড়ছিলাম যে কি দ্বিস্তরী পর্দা নাকি। সো ঠিক আছে, আমি একটা কোষ আঁকলাম। আমাদের বইয়ে এরকম একটা কোষ আছে, মনে করে একটা প্রাণী কোষ। আমি একটা নিউক্লিয়াসও দিলাম সুন্দরের জন্য, নাহলে কোষটা সুন্দর লাগে না। সো একটা নিউক্লিয়াসও দিলাম, এইগুলো সাইটোপ্লাজম, তারপর এখানে বিভিন্ন অর্গানেলস আছে মনে করো। আমাদের বইয়ে এমন একটা কি চিত্র দেওয়া আছে প্রাণী কোষের, কিন্তু আমরা এখানে তো দুইটা স্তর দেখতেছি না, আমরা তো জাস্ট এখানে কি দেখতেছি? একটা স্তর দেখতেছি। আমাদের দেখার কথা ছিল এরকম দুইটা স্তর। এরকম দুইটা স্তর আমরা দেখতেছি নাকি একটা দেখতেছি? দ্যাট মিনস একটা দেখতেছি। তাহলে তুমি কি, তাহলে অনেকে বিশ্বাস করে কি, অনেকে কিরকম বিশ্বাস করে দেখো, এটা হচ্ছে এরকম তো। সো এটা হচ্ছে
কোষ প্রাচীরটাকে এভাবে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এভাবে কোষ প্রাচীরটা আছে, সরি এভাবে সেল মেমব্রেনটা দ্বিস্তর বলে ওরা বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা একদমই না। মুছে দিচ্ছি। এখন হচ্ছে যে দ্বিস্তর অর্থাৎ কোষ অর্থাৎ সেল মেমব্রেনের স্তর সংখ্যা কয়টা সেটা বুঝতে গেলে আমরা একটু কি জুম দিতে হবে। এটা কিন্তু আবার মোবাইলের জুম না, ঠিক আছে? এটা মোবাইল বা ম্যাগনিফাইং গ্লাসের জুম না, এটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক জুম, ইলেকট্রন মাইক্রোস্কোপিক জুম। সো মনে করো আমরা একটা জুম দিলাম, অদৃশ্য জুম। এটা অদৃশ্য জুম দেওয়ার পর দেখো কি হয়। আমরা এখানে একটা জুম দিলাম, এটা একটা কোষ প্রাচীর, ঠিক আছে? সরি আমি বারবার কোষ প্রাচীর বলে ফেলতেছি, দুঃখিত, তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখিও। এটা হচ্ছে কি কোষ ঝিল্লি। সো আমরা কি করলাম, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক জুম দিলাম কোষ ঝিল্লিটাতে। তো জুম দেওয়ার পর এখানে কি দেখতেছি দেখো, এখানে দেখতেছি এরকম একটা বিষয় দেখতেছি, এরকম একটা মাথা দেখতেছি, তারপর দেখতেছি দুইটা লেজ, ঠিক আছে? দেখতেছো? তো তাহলে দেখো এটা এটা হচ্ছে একটা স্তর, আবার এটা হচ্ছে একটা স্তর, তাহলে দুই স্তর পাইছো তো, দ্বিস্তরই প্রমাণ পাইছো তো। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি জিনিস, এই যে আপনি আঁকলেন এটা, এই জিনিসটা কি? তাহলে দেখো এই যে তোমরা একটা মাথা দেখতেছো না, এটাকে আমরা মনে করি হেড মনে করি, এটাকে বলা হয় ফসফেট হেড। কি বলা হয়? ফসফেট হেড। এটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে বোটানিতে পাবে, ফসফেট হেড। এখানে কি কি থাকে জানো? এখানে থাকে হচ্ছে গ্লিসারল আর ফসফেট, এই দুইটা মিলে হচ্ছে কি ফসফেট হেড বলা, ফসফোগ্লিসারল বলা হয়। তারপর এই যে দুইটা দেখতেছো লেজ দেখতেছো দুইটা, এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড টেইল। এটাকে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড টেইল, অর্থাৎ লেজ আর কি, ফ্যাটি অ্যাসিড টেইল। তো দেখো কি কি কারণে আমরা প্রথমত একটা কোষ নিলাম, প্রাণী কোষ নিলাম, তারপর হচ্ছে যে কি করলাম, এই যে এখানে যে কোষ ঝিল্লি আছে না, কোষ ঝিল্লিটাকে আমরা একটু জুম দিলাম, মাইক্রোস্কোপিক জুম। তো জুম দেওয়ার পর কি দেখতেছি দেখো, এরকম একটা জিনিস, এরকম একটা স্তর দেখলাম, এরকম একটা স্তর দেখলাম। ফ্যাটি অ্যাসিড এখানে হচ্ছে, এটা এখানে লিপিড আছে, এই জন্য বলা হয়, এখানে যেহেতু ফসফো আছে, ফসফেট আছে, আর এখানে আছে কি লিপিড, এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড, ঠিক আছে? এই যে ফসফোলিপিড আছে না, এটাকে একত্রে বলা হয় ফসফোলিপিড বলা হয়। তো ফসফোলিপিডের একটা লেয়ার দুইটা লেয়ার, ঠিক আছে? একটা লেয়ার দুইটা লেয়ার। তো আমরা হচ্ছে যে কেমিস্ট্রির ভাষায় যদি আমরা দুই বোঝাতে চাই তাহলে ডাই লিখি, কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমরা লিখি বাই। ওর জন্য আমি তোমাদের একটু বলছিলাম না একটু আগে, ফসফোলিপিড বাই লেয়ার, ফসফোলিপিড বাই লেয়ার। বাই লেয়ার কেন সেটা এখন প্রমাণ পাইছো তো। এটা হচ্ছে কি ফসফেট, আর এটা এই দুটো হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, আর এখানে হচ্ছে লিপিড আছে, দ্যাট মিন্স ফসফোলিপিড। এটাকে একটাকে বলা হচ্ছে ফসফোলিপিড, আর ফসফোলিপিডের একটা লেয়ার দুইটা লেয়ার, দুইটা লেয়ার বোঝায় মানে কি টু, ঠিক আছে? ফসফোলিপিড বাই লেয়ার আমরা প্রমাণ পাইছি এগুলোর। এখন আরেকটা প্রমাণ দেওয়ার বাকি আছে, আমি একটু মুছে দিই এগুলো। তারপর এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো যে আমরা পড়ছিলাম যে কি ইউনিট মেমব্রেন, ইউনিট মেমব্রেন আমরা পড়ছি কোষ ঝিল্লিকে ইউনিট মেমব্রেনও বলা হয়, যদিও আমাদের বইয়ে কোষ ঝিল্লিকে ইউনিট মেমব্রেন বলা হয় এটি লেখা নেই, ইন্টারমিডিয়েট বই আছে, আমি সেগুলো একটু বলে নিচ্ছি। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে একক, ঠিক আছে? আর মেমব্রেন মানে আমরা পর্দা বা ঝিল্লি, সো আমি পর্দা লিখলাম, একক পর্দা। ইউনিট মেমব্রেন মানে একক পর্দা। এখন আমরা আবার একটা প্রাণী কোষ নিলাম, সরি আর একটু বড় করে রাখি, আর একটু বড় করে রাখি।
বাই দ্য ওয়ে তোমরা হচ্ছে এখানে দেখো এই যে দুই স্তর দেখতেছো, ফসফোলিপিডের যে দুইটা লেয়ার দেখতেছো না, এই লেয়ারটা তোমরা কোষ পর্দার কোষ ঝিল্লির যে স্থানে দেখবা। সাপোজ তুমি চাচ্ছ যে কি মাইক্রোস্কোপের মাধ্যমে এই অংশটা দেখতে, এই অংশটাতে জুম করলে একই অবস্থা দেখতে পাবা। তুমি চাচ্ছ আবার এদিকে একটু জুম করে দেখবা, তো এখানে জুম করলে তুমি একই ফসফোলিপিড বাইলেয়ার দেখতে পাবা। ঠিক আছে, তুমি এটা যে স্থানে দেখো না কেন, যে স্থানটাই দেখতে চাও না কেন, সাপোজ তুমি চাচ্ছ এটা এদিকে দেখবা, তাহলে সেই ক্ষেত্রে এটা দেখবা যে এইভাবে থাকছে, অর্থাৎ একটু রোটেট হবে আর কি, বাট সেম এরকম দেখবা। ঠিক আছে, কোষ ঝিল্লিটা তোমরা এখানে এভাবে দেখবা। এটা একটু মুছে দিই। দেখো একক মানে কি, দেখো সাপোজ তুমি হচ্ছে কি আমাদের বাংলাদেশে বলছো দোকানে গিয়ে, মুদি দোকানে গিয়ে বলছো আমাকে 1 কেজি চাল দেন, মুদি দোকানদার তোমাকে চাল দিল। আর এই সেম কথাটা তুমি ইংরেজিতে আমেরিকায় গিয়ে বললা যে কি চাল দিতে 1 কেজি, 1 কিলোগ্রাম চাল দিতে। কয় কিলোগ্রাম? তোমার চাল লাগতেছে কি 1 কিলোগ্রাম বিরিয়ানি রান্না করবে ওর জন্য। ঠিক আছে, তুমি যেহেতু বিরিয়ানি রান্না করবে বলছো, তোমার 1 কেজি চাল লাগতেছে। তো তুমি আমেরিকায় গিয়ে একটা দোকানে গিয়ে, সুপার শপে গিয়ে এই কথাটা বললা 1 কিলোগ্রাম। কানাডায় গিয়েও বললা, ওরা দেখা যাচ্ছে কি তোমাকে ঠিক এই পরিমাণে চাল দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস এই যে কিলোগ্রাম আছে না, এই কিলোগ্রামটা হচ্ছে কি একটা একক। ওকে, একটা একক। এখন তোমরা আমার কথার হয়তো আগা মাথা কিছু বুঝতেছো না, এখন আশা করি বুঝবা কেন বলতেছি। এটা হচ্ছে আবার বৃহদাকার কি কোষ? প্রাণী কোষ। তো দেখো এখানে আমি মনে করি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্তর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু ডিএসও বিশিষ্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিউলাস, ক্রোমাটিন। তারপর তুমি কি করছো, তুমি দেখতেছো যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে নিউক্লিয়ার মেমব্রেনকে তুমি কি পরীক্ষা করে দেখতেছো আসলে এটা কয় স্তর। তো তুমিও দেখতেছো সেম একই প্লাজমা মেমব্রেনের মতো কি স্তর এখানে আছে। ঠিক আছে, তারপর তুমি দেখো প্রথমে কি করলা, তুমি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলা যে কি সেল মেমব্রেনে হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার আছে। আবার তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যখন মেমব্রেনটা যখন পরীক্ষা করতে গেছো, মাইক্রোস্কোপিক জুম দিছো, তখন একইভাবে সেম জিনিস দেখলা। এখন তোমার মনে একটু কৌতূহল জাগছে, আচ্ছা বাকিগুলো দেখি তো কেমন। তুমি কি করলা, নিউক্লিয়াসে আসলা। আচ্ছা নিউক্লিয়ার মেমব্রেনটা দেখি, নিউক্লিয়ার মেমব্রেনটা পরীক্ষা করার দেখার পর দেখতেছো কি একই, আরে আসলে কি, তো সবগুলো তো দেখি ফসফোলিপিড বাইলেয়ার। তো তুমি এবার তোমার কৌতূহলটা একদম শেষ পর্যায়ে মেটানোর জন্য কি করছো, কি মাইটোকন্ড্রিয়া পরীক্ষা করতে গেছো। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনও দেখতেছো, অর্থাৎ বহিঃস্তর দেখতেছো একই রকম, এরকম ফসফোলিপিড বাইলেয়ার। তো আসলে দেখো একটা জিনিস সব জায়গায় আছে না, সব জায়গায় আছে না, তো একটা এককের মতো না। অর্থাৎ দেখো তুমি 1 কিলোগ্রামটা যদি বাংলাদেশও যেমন বলো একই একই বুঝাবে, তারপর আমেরিকায় বললো একই বুঝাবে, কানাডা, শ্রীলঙ্কা, তারপর চায়না ইত্যাদি জায়গায়। চায়নার ক্ষেত্রে কেমন হবে সেটা জানি না। তো এই কিলোগ্রাম, দেখো এই যে কিলোগ্রাম যে ওয়ার্ডটা আছে না, এটা হচ্ছে একটা এককের মতো। তো এই ক্ষেত্রে ফসফোলিপিড বাইলেয়ারটা, অর্থাৎ এই কোষ সেল মেমব্রেনের যে স্ট্রাকচার দেখতেছো দ্বিস্তর, এই দ্বিস্তর পর্দাটা হচ্ছে এখানে কি এককের মতো প্রচলিত হয়ে গেছে। এই মনে করার এটা হচ্ছে কি আমেরিকা, এটা হচ্ছে লন্ডন। তো সব জায়গায় কি তুমি একই রকম স্ট্রাকচার দেখতেছো, তুমি সেল মেমব্রেনের মতো স্ট্রাকচার তুমি অন্যান্য জায়গায় দেখতেছো। তো এটা হচ্ছে একটা কি এককের মতো পরিচিত হয়ে গেছে। তো এই জন্য এখান থেকে আসছে একক পর্দা, ইউনিট মেমব্রেন বা একক পর্দা। বাই দ্য ওয়ে তোমাদের হচ্ছে একটা কনফিউজিং এমসিকিউ দিতে পারে, সেটা হচ্ছে কি
কোষ পর্দা বা সেল মেমব্রেন কি একক পর্দা নাকি একস্তরী পর্দা? অনেকে কি করে একস্তরী পর্দা দাগাই দিয়ে আসে। একস্তরী দাগাই দেওয়া যাবে না, একক। একক কেন সেটা তো বললামই। আর আজীবনের জন্য মনে রাখবা কি সেল মেমব্রেন এরকম ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, অর্থাৎ ফসফোলিপিডের দুইটা স্তর থাকে। একটা দেখো সরি একটা লেয়ার, দুইটা লেয়ার, দ্যাট মিন্স দ্বিস্তর। এখন হচ্ছে যে আসি, আমরা জানি আমাদের বইয়ে এরকম একটা স্ট্রাকচার আছে। সাপোজ মনে করো এটা একটা কি কোষ, ওকে, একটা কোষ, এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে একটা সেল মেমব্রেন, ঠিক আছে। এখানে দেখতেছো কি আঙ্গুল এরিয়ার মতো, যদি এগুলো আমার আঙ্গুল থেকে অনেক বড়, যেহেতু আমি বড় করে রাখছি, এগুলো হচ্ছে আঙ্গুলের প্রক্ষেপের মতো কিছু আছে এখানে। আঙ্গুলের প্রক্ষেপ, আঙ্গুলটা হচ্ছে কি আমার আঙ্গুল, তো আঙ্গুলকে যদি এমন করি তাহলে সেটাকে বলে আঙ্গুলের প্রক্ষেপ। এগুলোকে কি বলে দেখো, এরকম একটাকে বলা হয় মাইক্রোভিলাস, এরকম একটাকে মাইক্রোভিলাস বলে। এখন তুমি চাচ্ছ যে কি সবগুলোকে একটা নামে ডাকতে, সবগুলোকে একটা নামে ডাকতে গেলে কি ডাকতে হবে তোমাকে? মাইক্রোভিলি, ওকে। অর্থাৎ বহু বচনে তুমি ডাকবা মাইক্রোভিলি, আর এক বচন অর্থাৎ একটাকে ডাকবা মাইক্রোভিলাস। একটা কোষে সেল মেমব্রেন অর্থাৎ কোষঝিল্লিতে প্রায় 3000টার মতো এরকম মাইক্রোভিলি বা আঙ্গুলের মতো প্রক্ষেপ থাকতে পারে। এই একই জিনিস আটটা জায়গায় আছে, কোথায় বলতো? সেটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে বিলাস হচ্ছে এক বচন, আর বিলাই হচ্ছে বহু বচন। মাইক্রোভিলাই বা মাইক্রোভিলিও বলা হয় এটাকে। তো এই মাইক্রোভিলি কাজটা কি? মাইক্রোভিলি কাজটা হচ্ছে কি শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। কি শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করাটাই মাইক্রোভিলির কাজ। মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই বলো বা এক বচনে মাইক্রোভিলাস, এটাই হচ্ছে এটার কাজ। এই কিন্তু আবার এখানে আরেকটা জায়গায় দেখো, সেল মেমব্রেনটা কি হয়েছে ভিতরের দিকে বাঁচ হয়ে গেছে। সেল মেমব্রেন তো কি আমরা প্রথমে দেখলাম আঙ্গুলের মতো প্রক্ষেপ, এরপর দেখতেছো কি ভিতরের দিকে বাঁচ হয়ে গেছে। এই ভিতরের দিকে বাঁচ হয়ে যাওয়াটাকে বলা হয় পিনোসাইটিক ফুসকা। বাইরে এটা কিন্তু খাবার ফুসকা না, পিনোসাইটিক ফুসকা, ওকে, পিনোসাইটিক ফুসকা। আজকে দেখো প্লাজমা মেমব্রেন নিয়ে আলোচনা করতে তো অনেক টাইম চলে গেছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, তারপর অন্যান্য অর্গানেলস গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্লাজমা মেমব্রেন পর্যন্ত পড়লাম। আশা করছি এতটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো নিয়ে, বাকি অঙ্গাণুগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাকে একটু সংশোধন করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই নোট করে কিন্তু আমাদের আলোকের পাঠশালা গ্রুপে জমা দিবা। সো তোমাদের পরিবারের সবার একটা সুখী জীবন এবং সুখী দিন হোক, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ।